আসার কথা বৃষ্টির আসার কথা যেমন রয়েছে, পাশাপাশি আরেকটি হতাশাও রয়েছে, সেটি হচ্ছে আরও ৩ থেকে ৪টি মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ থাকতে পারে এবং সেটি বিরাজ করতে পারে। যেহেতু আবহাওয়া অফিস বলছেন যে আমাদের যে জলবায়ুর ক্যালেন্ডার বা ঋতুর যে ক্যালেন্ডার, সেটি অনুযায়ী মূলত মে মাস সবচেয়ে উষ্ণতম মাস এবং আপনি জানেন যে 1972 সালের মে মাসেই সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যেটি 45.1 ডিগ্রি। সুতরাং তবে তারা বলছেন যেহেতু এখন পর্যন্ত প্রায় 43 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা হয়েছে, তবে এইটি আর বাড়ার সম্ভাবনা নেই। 36 থেকে 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে হয়তো মে মাসটি অতিক্রম করতে পারে, যার কারণে অতীতের যে রেকর্ড সেটি ভাঙার সম্ভাবনা নেই। তবে বৃষ্টিপাত হলে সেটি বোঝা যাবে যে আসলে তাপপ্রবাহ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমরা আজকে মাস জুড়েই বিশেষভাবে পর্যবেক্ষণ করেছি যে মাস জুড়েই তাপপ্রবাহ অব্যাহত ছিল বাংলাদেশে এবং ক্রমান্বয়ে তার এরিয়া কভারেজ বৃদ্ধি পাওয়া শুরু করেছে। 11 তারিখের পর বৃদ্ধি পেতে পেতে 19 তারিখ প্রায় সারা বাংলাদেশে এই বিদ্যমান তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে এবং এই আজকে 29 এপ্রিল পর্যন্ত বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। সুতরাং এরিয়া কভারেজ এবং ব্যক্তিকালের দিক থেকে এটি 76 সালের মধ্যে এই ধরনের এত দীর্ঘ ব্যক্তিকাল এবং এরিয়া কভারেজের 75 থেকে 80 ভাগ এরিয়া কভারেজ এই বিদ্যমান তাপপ্রবাহের পূর্বে ছিল না বাংলাদেশে। সুতরাং এটা একটি নতুন ধরনের অভিজ্ঞতা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। তবে আশার হলো যে এই বিদ্যমান তাপপ্রবাহের নিখুঁত পূর্বাভাস অ্যাটলিস্ট 3 দিন আগে সুচারুভাবে দেওয়া যায় এবং আপনাদেরকে টাইম টু টাইম আমরা হিট অ্যালার্ট মেসেজ প্রণয়নের মাধ্যমে আপনাদেরকে অবহিত করা হয়েছে। এবং এই যে বিদ্যমান তাপপ্রবাহ, আমরা গতকালকেও একটা হিট অ্যালার্ট মেসেজ দিয়েছি, সেটি 1 তারিখ সকালের দিকে সেটি শেষ হয়ে যাবে এবং 2 তারিখের দিকে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে এই যে বিদ্যমান তাপপ্রবাহের যে অতি তীব্র অথবা তীব্র তাপপ্রবাহ যে অব্যাহত আছে বাংলাদেশব্যাপী, তা কিছুটা তীব্রতা কমে গিয়ে ওই সব অঞ্চলে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু তারপরও খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এই বিদ্যমান তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি আকারে অব্যাহত থাকতে পারে, কারণ ওই সব অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলকভাবে কম আছে। তবে যেহেতু সিলেটে শৈলক্ষেপ বৃষ্টি সংঘটিত হবে, পাহাড়ের পাদদেশে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস বাধাপ্রাপ্ত হয়ে তার ঊর্ধ্বগমন ঘটে, সিলেট এবং পার্শ্ববর্তী এলাকায় সারি সারি মেঘমালা তৈরি করে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি করে পাহাড়ের সম্মুখভাগে সাধারণত যে বৃষ্টিপাত ঘটে তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। এবং এই শৈলক্ষেপ বৃষ্টিপাতের সময় অনেক সময় দক্ষিণ পশ্চিম দিক থেকে যে বাতাস প্রবাহিত হয়, সেই বাতাসটা পূবলি বাতাস হয়ে পশ্চিম দিকে ধাবিত হয়। সুতরাং পশ্চিম দিকের পশ্চিমা লঘুচাপের সাথে এই পূবলি বাতাসের সংমিশ্রণ হয়ে যে কোনো সময় বজ্রঝড় আমাদের পশ্চিমাঞ্চলেও তৈরি হতে পারে এবং এই পশ্চিমা বাতাস এবং পূবলি বাতাসের সংমিশ্রণে কোনো কোনো সময় এই বজ্রঝড়ের পর তাপমাত্রা কিছুটা অবনমন করে আমাদের সারা বাংলাদেশের তাপমাত্রা কিছুটা কমিয়ে বিদ্যমান যে তাপপ্রবাহের যে তীব্রতা তা বহুলাংশে হ্রাস করে একটু স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করতে পারে। 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপরে বৃষ্টিপাত কমে গেলে আস্তে আস্তে করে আবার দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মে মাসে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং কোথাও কোথাও 1 থেকে 2টি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, কারণ আমাদের জলবায়ুগত বৈশিষ্ট্য হলো মে মাস উষ্ণতম মাস।